দেখছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে পরে 2 ঘন্টা আপনাদের সাথে থাকবো আমি শাহাদাত হোসেন। মানবতা বিরোধী অপরাধ মামলায় গাইবান্ধার সাবেক সংসদ আব্দুল আজিজ সহ 6 জনের ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। মামলার অন্য আসামিরা হলেন মোহাম্মদ রুহুল আমিন মঞ্জু, মোহাম্মদ আব্দুল লতিফ, আবু মুসলিম মোহাম্মদ আলী, মোহাম্মদ নাজিবুল হুদা ও মোহাম্মদ আব্দুর রহিম মিয়া। মুক্তিযুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, লুণ্ঠন ও নির্যাতনের 3টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল তাদের বিরুদ্ধে। এর মধ্যে 1 নম্বর অভিযোগে যাবজ্জীবন এবং 2 ও 3 নম্বর অভিযোগে 6 জনেরই মৃত্যুদণ্ড দেওয়া হয়। গত 23 অক্টোবর উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। আজিজ সহ গাইবান্ধার 6 জনের বিরুদ্ধে 2015 সালের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। একই বছরের 26 নভেম্বর ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার 6 আসামির মধ্যে মোহাম্মদ আব্দুল লতিফ কারাগারে আছেন, বাকি 5 আসামি পলাতক। আদালত অবজারভেশনে বলেছেন উনি রাজাকার কমান্ডার ছিলেন, উনার নেতৃত্বে সব হয়েছে এবং উনি সেই ব্যক্তি যিনি বাংলাদেশ জন্মের সময়ও বাংলাদেশ রাষ্ট্রের বিরোধিতা করেছেন। প্রথম চার্জটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে এবং দ্বিতীয় এবং তৃতীয় চার্জে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যেহেতু 5 জন পলাতক রয়েছেন, সেক্ষেত্রে আইজিপি এবং হোম মিনিস্ট্রির সেক্রেটারিকে বলা হয়েছে যে তাদের যাতে নিশ্চিত করা হয় আটকটি। মাননীয় ট্রাইব্যুনাল যে আদেশ প্রদান করেছেন সেই আদেশে আমাদের আসামিরা ন্যায় বিচার বঞ্চিত হয়েছে এবং আমি মনে করি যে এই মামলায় তাদের বিরুদ্ধে কোনো একটি ডকুমেন্টারি এভিডেন্স দাখিল করতে পারেনি। সহকর্মী ইব্রাহিম খলিল আছেন ট্রাইব্যুনাল প্রাঙ্গণে, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইব্রাহিম, রায়ের পর্যবেক্ষণে আর কি বলা হয়েছে বিস্তারিত একটু জানতে চাই। শাহাদাত, রায়ের পর্যবেক্ষণে আদালত যখন প্রথমেই এই রায়ের 166 পৃষ্ঠা রায় ঘোষণা করছিলেন, সে সময় আদালত প্রথমেই যেটি বলেছেন যে 3টি অভিযোগের মধ্যে 3টি অভিযোগের এই আব্দুল আজিজ সহ অর্থাৎ ঘোড়ামারা আজিজের যে 6 জন রয়েছেন তারা কিন্তু প্রত্যক্ষভাবে এই সব ঘটনার সাথে জড়িত ছিলেন এবং এই সবগুলো ঘটনার মাস্টার মাইন্ড যাকে বলা হয় সেটা হচ্ছেন আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজ। কিন্তু এই 6 জনই যেহেতু প্রত্যেকটি কাজের সাথে একই সাথে সহযোগিতাপূর্ণভাবে তারা যুক্ত ছিলেন, সুতরাং তারা সকলেই সমান অপরাধী। এই কারণে 2 এবং 3 নম্বর অভিযোগে আদালত এই 6 আসামিকে মৃত্যুদণ্ড দেয়। এই বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত জানবো। আমাদের সাথে আছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমন। সৈয়দ সাইদুল হক, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আদালত 3টি অভিযোগের মধ্যে প্রথমটিতে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং বাকি দুটোতে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। প্রথম যে অভিযোগটি, সেই অভিযোগে কেন আসলে মৃত্যুদণ্ড দেওয়া হলো না? ধন্যবাদ। গাইবান্ধা জেলার সাবেক জামায়াত ইসলামের সাবেক এমপি আবু সালেম মোহাম্মদ আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজ সহ আরো 5 জন, মোট 6 জনের বিরুদ্ধে আমরা 3টি চার্জ এনেছিলাম। এর মধ্যে প্রথম চার্জে ছিল একজন ভিকটিম, নিহত হয়েছিলেন একজন। এখানে মাননীয় ট্রাইব্যুনাল গ্রেভিটির কথা চিন্তা করে, অপরাধের গ্রেভিটির কথা চিন্তা করে ওনাকে এই আসামিদেরকে যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। এই ক্ষেত্রে 2 এবং 3 এটা গ্রেভিটি এত বেশি ছিল যে 13 জন চেয়ারম্যান মেম্বারকে 2 এবং 3 নম্বর চার্জে 13 জন চেয়ারম্যান মেম্বারকে পাকিস্তানি হানাদার ক্যাম্পে নিয়ে গিয়ে আটক, নির্যাতন করে তাদেরকে হত্যা করা হয়েছে এবং পুরা এলাকাটুকুতে নেতৃত্ব শূন্য করে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের সপক্ষে। এই গ্রেভিটির কথা চিন্তা করে মাননীয় ট্রাইব্যুনাল 2 এবং 3 নম্বর চার্জে তাদেরকে মৃত্যুদণ্ডের আদেশ বা রায় শুনিয়েছেন। এবং আরেকটি জিনিস খেয়াল করে দেখবেন, 3টি চার্জই আমরা যে 3টি চার্জ নিয়ে এসেছি ট্রাইব্যুনালে, 3টি চার্জই বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ হয়েছে। শুধু পানিশমেন্টের ক্ষেত্রে আদালত তাদের নিজস্ব অবজারভেশন দিয়েছেন। আর আবু সালেম মোহাম্মদ আব্দুল আজিজকে বলেছেন যে উনি নোটোরিয়াস রাজাকার কমান্ডার। এবং একটি জিনিস খেয়াল করে দেখবেন, বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের আগে থেকে উনি বিরোধিতা করেছেন, মুক্তিযুদ্ধের সপক্ষের নেতৃবৃন্দকে হত্যা করেছেন এবং এমনকি জন্মের পরেও 2013 সালে
পুলিশ ক্যাম্পে আক্রমণ করে 4 জন পুলিশ হত্যার মামলারও প্রধান আসামি আবু সালেম মোহাম্মদ আব্দুল আজিজ। এর মানে হচ্ছে গিয়ে বাংলাদেশ নামক নামের সাথেই উনার অ্যালার্জি, যে বিরোধিতার জন্মের আগেও করেছেন এবং এখন পর্যন্ত বাংলাদেশ নামক এই রাষ্ট্রের বিরুদ্ধে বিরোধিতা উনি করেই যাচ্ছেন। সাইদুল হক, দ্বিতীয় আরেকটি প্রশ্ন, রায় ঘোষিত হয়েছে, এটি আনন্দের সংবাদ, কিন্তু আমরা জানি যে এই যে রায়টি হলো সেখানে মামলার 6 জন আসামির 5 জনই পলাতক। এর মধ্যে মূল আসামি আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজ, তিনিও পলাতক। একজন আসামি আব্দুল লতিফ, তিনি কারাগারে আছেন। বাকি 5 জন আসামিকে এখনো পুলিশ প্রশাসন ধরতে পারেনি, সে ব্যাপারে আদালত কি বলেছে? আদালত এই 5 জন আসামিকে ধরার ব্যাপারে হোম মিনিস্ট্রি এবং আইজিপি বরাবরে ডাইরেকশন দিয়েছেন যে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করবেন, রায় পাওয়ার সাথে সাথে আরো দ্রুত এবং তড়িৎ ব্যবস্থা গ্রহণ করবেন যাতে এদেরকে আইনের আওতায় নিয়ে আসা যায়। এটি একদম স্ট্রেট ফরওয়ার্ড ডাইরেকশন আদালত থেকে হোম মিনিস্ট্রি এবং আইজিপি বরাবরে মাননীয় ট্রাইব্যুনাল দিয়েছেন। সাদাত, আপনি শুনতে পেলেন যে যে বাকি 5 জন আসামি রয়েছেন তাদেরকে ধরার ব্যাপারেও আদালত নির্দেশনা দিয়েছেন এবং আদালত আরো বলেছেন যে এই ধরনের আসামিরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আসলে বয়স কোনো ঘটনা নয়, কারণ সে সময়ে তারা যে অপরাধটি করেছেন তখন তারা বুঝে শুনে এবং একেবারে স্বজ্ঞানে অপরাধ যেহেতু করেছেন, সেক্ষেত্রে মৃত্যুদণ্ড দিতে তাদের আসলে কোনো বাধা নেই। সাদাত। ইব্রাহিম খলিল, আপনাকে অনেক ধন্যবাদ। মানবতা বিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের জামাল উদ্দিন ওরফে জামাল মাস্টারকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সিলেট মহানগরী উপশহরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সিএমপির শাহপরান থানা পুলিশ। এরপর সকালে ট্রাইব্যুনালে হাজির করা হলে এই আদেশ দেওয়া হয়। জামাল উদ্দিন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার লোগাঁও গ্রামের মৃত রহমতুল্লাহর ছেলে। জামাল মাস্টার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। এতদিন তিনি পলাতক ছিলেন। সিআইডির তলবে ঢাকা এসেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নিহত শিক্ষার্থী সোহাগী জাহান তনুর পরিবার। সকাল 10:30টার দিকে তারা সিআইডি কার্যালয়ে হাজির হয়। সেখানে বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দের কাছে নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন। সেখানে আছেন সহকর্মী নূর নবী সরকার। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নূর নবী, আপনি এর আগে জানাচ্ছিলেন সিআইডির তরফ থেকে কিছু জানানো হবে না তদন্তের স্বার্থেই, যদিও তনুর পরিবারের সাথে কথা বলে কিছু জানা যায়। সেক্ষেত্রে তাদের সাথে কি কথা বলা সম্ভব হয়েছে বা জিজ্ঞাসাবাদ কি শেষ হয়েছে? না, কিছুক্ষণ আগে শুরু হয়েছে। ঠিক এটাকে জিজ্ঞাসাবাদ বলা যাবে না, তাদের কিছু জানার আছে, সেই জানার বিষয়গুলোতেই তারা তাদেরকে অর্থাৎ তনুর পরিবারের সদস্যদেরকে ডেকেছেন। সকালের দিকে তারা এখানে এসেছেন। কিছুক্ষণ আগে আব্দুল কাহার আকন্দের কাছে তারা কথা বলা শুরু করেছেন। প্রথমে হচ্ছে তনুর চাচাতো বোন ভাই যারা রয়েছেন তারা কথা বলছেন। তো এখন তনুর চাচাতো বোন কথা বলছেন। কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছে তনুর যে ভাই রয়েছে তার সাথে। তারা যখন কথা বলা শেষ হলে বের হবেন তখন আমরা আসলে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তবে সিআইডির পক্ষ থেকে এখনো একই অবস্থা আছে, কারণ হচ্ছে যে একটি নিয়মিত ঘটনা, সেই তদন্তের অংশ হিসেবে তাদেরকে এখানে ডাকা হয়েছে। ওই অর্থে জিজ্ঞাসাবাদ যেটাকে বলা হয় সেরকম কিছু না, জানার যে বিষয়গুলো আছে এক ধরনের আলাপ আলোচনায় বলা যেতে পারে, সেরকমই ঘটনার বিষয়টি। তো এখন কথা বলে শেষ হলে বের হলেই আমরা হচ্ছে কথা বলার চেষ্টা করবো। তরুণ পরিবারের সদস্য তরুণ মায়ের সঙ্গে কথা হয়েছিল, তিনি বলেছেন যে তিনি কথা বলে যাবেন এবং আজকে কুমিল্লা তাদেরকে যেতে হবে এবং আজকে কুমিল্লা থেকে সকালে তাদেরকে সিআইডি এখানে এনেছে। এখন দেখা যাক বের হওয়ার পরে আমরা কিছু জানতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। তদন্তের স্বার্থে তনুর পরিবারকে সিআইডি কার্যালয়ে ডাকা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে সাউথ ইস্ট ইউনিভার্সিটির 15 বছর বর্ষপূর্তি উদযাপনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, যেহেতু সিআইডি এই হত্যাকাণ্ডের তদন্ত করছে সে কারণে সুষ্ঠু সমাধানের জন্য তনুর পরিবারকে ডাকা হয়েছে। এছাড়া উৎপল এবং সিজারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত কার্যক্রম চলছে, খুব শীঘ্রই তাদের উদ্ধার করা হবে। মানে তনু হত্যার মূল যে ঘটনা সেটা তারা উদ্ঘাটন করবে। তনুর আত্মীয় স্বজনকে ঢাকায় নিয়ে আসা হয়েছে, এটা একটা তদন্তের মানে অংশ। কাজেই এই তদন্ত চলছে। তদন্ত আমি মনে করি তদন্ত সত্যিকারের ঘটনাটা উদ্ঘাটন।
দুপুর বাংলাদেশের সময় হলো বিরতি, ফিরে এসে প্রধান যেই খবরগুলো জানাবো। স্কুলে কোটা ভিত্তিক ভর্তির আড়ালে চলছে অনিয়ম দুর্নীতি, সাধারণ মেধাবী শিক্ষার্থীদের বঞ্চিতের অভিযোগ। সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহ হারাচ্ছেন মুসল্লিরা, প্রচারণার অভাবকে দুষছে মন্ত্রণালয়, বাড়ছে আস্থার সংকট। ব্যাংকিং খাতে আশঙ্কাজনক হারে